রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 আগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের, উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি, ব্যাপারটা এরকম না। ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসা সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5 আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরদ আওয়ামী লীগের নেই। আপারে 4 আগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টক শো করেছি। 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের, উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি, ব্যাপারটা এরকম না। ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে
কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় দুঃখিত আপা, রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম। ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শোনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিক আমি প্রিয়। জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকেই সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও
আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। প্রিয় দেশবাসী, পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। প্রিয় দেশবাসী, বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে, অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে। প্রিয় দেশবাসী,
আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। আমরা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায়, সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। প্রিয় দেশবাসী, দীর্ঘ 18 বছর পর দেশে ফিরে গত বছর 25শে ডিসেম্বর আমি বলেছিলাম দেশ এবং জনগণের জন্য আই হ্যাভ এ প্ল্যান। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার প্ল্যান পরিকল্পনার অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সকল পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, সরকার প্রধান হিসাবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ এবং সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকলকে ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক দিন। পবিত্র রমাদান মাস শুরুর শুভ লগ্নে আল্লাহর দরবারে এই নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।